এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে দিয়েছিলেন মিঠু মাঝি ভাই। উনি একজন ইটালি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। ইটালি থাকা অবস্থায় ওনার সাথে আমার পরিচয় হয়েছিল। উনি যেহেতু ঘটনা পাঠিয়েছিলেন, তারপর ওনার সাথে আমার যোগাযোগ হয়। ইতিমধ্যে ওনার বেশ কয়েকটি ঘটনা কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রচার করেছি। উনি একদিন হঠাৎ করে একটি ছবি হোয়াটসঅ্যাপে পাঠান। দেখা গেল ছবির পাশে আর একজন ভদ্রলোক, তার নাম হচ্ছে জুম্মন খলিফা। তখন উনি বললেন যে এইমাত্র উনি একটি ঘটনা সংগ্রহ করেছেন, খুবই দারুণ একটি ঘটনা। এই ঘটনাটি মিঠু মাঝি ভাই হালকা পাতলা জানতেন, মানে অত ভালো করে জানতেন না। ওই সময় আসলে এই ঘটনার সাথে উনি ওইভাবে রিলেটেড ছিলেন না, হালকা পাতলা শুনেছিলেন, ওইভাবে ওনার মাথায়ও ছিল না। কিন্তু জুম্মন খলিফার কাছ থেকে উনি ঘটনাটি যখন শোনেন, তৎক্ষণাৎ আমাকে উনি জানান সেটা। তখন আমি বলি যে আপনি এটা দ্রুত পাঠিয়ে দিন, লিখে বা রেকর্ড করে। উনি সেটা পাঠান। তাও কিন্তু কয়েক মাস হয়ে গিয়েছে। সিরিয়ালি আরও ওনার হয়তোবা কিছুদিন পরে আপলোড করতাম, কিন্তু আজকে একটা বিশেষ ঘটনার প্রেক্ষাপটে ওনার ঘটনাটা সামনে নিয়ে আসলাম আপনাদের কাছে। অবশ্যই ঘটনাটি ভালো লাগবে বলে আমি আশা করি। তো প্রিয় লিসেনার্স, ঘটনাটি ঘটেছিল 1997-98 সালের দিকে। এই জুম্মন খলিফা ওনারই একজন নিকট আত্মীয়, ওনার ফুপু হয়, তার নাম হচ্ছে মাহমুদা। আর মিঠু মাঝি ভাইয়ের সম্পর্কে হয় নানি, মানে মাহমুদা নানি, আমরা নানি বলেই সম্বোধন করব। তো এই মাহমুদা নানি উনি থাকতেন হচ্ছে নড়িয়াতে, আর ওনার হাজবেন্ড থাকতো ঢাকার গ্যান্ডারিয়াতে। এই মিঠু মাঝি ভাইয়ের যে বাড়ি, এটা হচ্ছে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের ঢালিপাড়া নামক একটা পাড়া আছে। সেখানে ৩ নং ওয়ার্ডে দুটো পাড়া রয়েছে, একটা হলো ঢালিপাড়া আর একটা হলো সোনার বাজার খলিফা পাড়া। তো ওনাদেরটা হচ্ছে ঢালিপাড়া। তো এই মাহমুদা নানি উনি অধিকাংশ সময় নড়িয়াতে থাকতেন, মাঝে মাঝে ওনার হাজবেন্ডের কাছে যেতেন। মাহমুদা নানির একটা ছেলে আছে, নাম হচ্ছে আলামিন। তো একবার কি হয়, ঢাকাতে একটা প্রোগ্রাম হবে, এই কারণে উনি নড়িয়া থেকে ঢাকা গিয়েছেন। তখন কিন্তু এই সড়ক পথে শরীয়তপুরে সহজে আসা যাওয়া করা যেত না, অন্তত ঢাকা থেকে। তখন সকালে, দুপুরে, রাতে 3টা টাইমে লঞ্চ ছাড়ত। পরবর্তীতে কিন্তু 2003-04 সাল বা তার পরবর্তীতে সরাসরি সড়ক পথে যাওয়ার সুন্দর ব্যবস্থা হয় আর কি। আর এখন পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চে তো মানুষজন খুবই কম যায়। তো ওই সময়ে উনি লঞ্চে করে ঢাকায় গিয়েছিলেন। ঢাকায় যখন অনুষ্ঠান শেষ হয়, সাধারণত আমরা নিজেদের খুব কাছের আত্মীয় স্বজনদের বাড়িতে যদি দাওয়াত খেতে যাই, যেটা হয় সেটা হলো ফেরার সময় ওই আত্মীয় বাড়ি থেকে কিছু খাবার পরিবারের সদস্যদের জন্য দিয়ে দেয়। এখন ওটা খুব বড় একটা অনুষ্ঠান ছিল, সম্ভবত বিয়ে বা এই টাইপের কিছু একটা। তো উনি ফেরার সময় রোস্ট, তারপরে পোলাও, এই টাইপের বেশ কিছু খাবার ওনাকে দিয়ে দেওয়া হয়। উনি সেটা টিফিন ক্যারিয়ারে করে উনি নিয়ে রওনা দেন শরীয়তপুরের উদ্দেশ্যে। তো উনি ঢাকা সদরঘাট থেকে লঞ্চে উঠেছেন। সদরঘাট থেকে রাতের যে লঞ্চটা ছাড়ে, এটা কিন্তু এই নড়িয়ার এখানে আসতে যতটুকু সময় নেয়, এখানে আসার পর দেখা যায় রাত 3টা, 3:30টার দিকে এসে ওই লঞ্চটা পৌঁছাতো। তখন মানুষজন কি করত, ফজরের আজানের আগ পর্যন্ত ওই লঞ্চ ঘাটেই অপেক্ষা করত, বসে গল্প গুজব করত। এরপরে আজানের পরে সবাই হাঁটা শুরু করত। এই যে মাহমুদা নানি, উনি যখন এসেছেন, ওনার কিসের এত তাড়া ছিল, আসলে উনি চিন্তা করেছিলেন যে খাবার নষ্ট হয়ে যেতে পারে, এতক্ষণ অপেক্ষা করব। উনি লঞ্চ থেকে নামার পর দেরি না করে হাঁটা শুরু করেছেন। এই পথ তো ওনার পরিচিত, আর পথে মানুষজন দ্বারা ওনার আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, এটা উনি নিশ্চিত ছিলেন। তো উনি আসছেন, আসতে আসতে একটা জায়গায় কোনো লোকজন নাই, উনি একাই হেঁটে আসছেন। ফজরের আজান হয়তো বা তাড়াতাড়ি দিয়ে দেবে এমন একটা অবস্থা ছিল, বা সময়টা এরকম ছিল। হঠাৎ করে উনি দূরে দেখেন বিশাল আকৃতির, প্রায় 30-40 ফুট উচ্চতার, বেশ মোটা সোটা একটা অবয়ব, একটা গরিলা বা এই টাইপের কোনো প্রাণী যদি দাঁড়িয়ে থাকে এবং গরিলা যদি দাঁড়িয়ে হাঁটাহাঁটি করে কেমন দেখা যায়, ওই রকম একটা জিনিস। ওই জিনিসটা এই মাহমুদা নানির কাছাকাছি আসার চেষ্টা করছে,
এবং সেটি বারবার বোঝানোর চেষ্টা করছে যে মাহমুদা নানির হাতে যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো যেন মাহমুদা নানি দিয়ে দেন। মাহমুদা নানি তো গ্রামের মানুষ, উনি এই সমস্ত জিনিস দেখে খুবই কম ভয় পেতেন। উনি ছোটবেলা থেকে এইসব বিষয়ে শুনে আসছিলেন, আর এত কষ্ট করে ঢাকা থেকে আত্মীয় বাড়ি থেকে এই খাবার টেনে নিয়ে এসেছেন পরিবারের এইখানে যারা আছেন তাদের জন্য। এই জিনিসগুলো এই দুষ্টু পিশাচকে দিয়ে দেবেন, এইটা তো হতে পারে না। উনি ওইদিকে ভ্রুক্ষেপ করছেন, উনি ভয় পেয়েছিলেন, কিন্তু ওই রকম আহামরি যে ভয় পেয়েছেন, ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাবেন এইরকম কিছু না। ওই পিশাচটিকে উনি ওই জিনিসগুলো দেন না। উনি বাড়িতে চলে আসেন, বাড়িতে আসার পর উনি সবিস্তরে ঘটনা বলেন যে এই যে আসার পথে কি হয়েছিল ওনার সাথে, কি একটা জিনিস এসেছিল, তারপর ওই জিনিসটা বিভিন্নভাবে ওই খাবারটা নিয়ে নেওয়ার চেষ্টা করছিল, উনি সেটা দেন নাই, উনি মোটামুটি ভয় পেয়েছেন এটাও বলেন। যাই হোক, ওই পর্যন্ত উনি সুস্থ ছিলেন। সকালবেলা পরিবারের সকল সদস্য এনারা কি করেছেন, ওই খাবারটা খেয়েছেন। তো যেটা হয়, কারো কোনো সমস্যা হয় না, কিন্তু ওই মাহমুদা নানি উনি অসুস্থ হয়ে পড়েন। এমন অসুস্থ, উনি আর বিছানা থেকে উঠতে পারেন না। কোনো পেটের সমস্যা হয়েছে বিষয়টা এরকম না, উনি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছেন। এত দুর্বল যে ওনাকে দেখে সবাই ভয় পাচ্ছে যে না জানি কোনো একটা সমস্যা হয়ে যায়। যেহেতু রাতের বেলা ওই ধরনের ঘটনা ঘটেছিল বা ভোর রাতের দিকে ওই ধরনের ঘটনা ঘটেছিল, সকলে চিন্তা করেছে যে পিশাচটা তো ওই খাবারের দিকে নজর দিয়েছে, এই জন্য মাহমুদা নানি এটা খেয়েছেন বলে এই ধরনের সমস্যা হয়েছে। ওই স্থানীয় একজন কবিরাজ আছে, তার নাম হচ্ছে জালু কবিরাজ। এই জালু কবিরাজকে ডেকে নিয়ে আসা হয়। ডেকে নিয়ে আসার পর জালু কবিরাজ তো তার মতো করে ট্রিটমেন্ট শুরু করে। তার মতো করে রিচুয়াল করতে করতে একটা মরিচ বা শুকনা মরিচ, এই শুকনা মরিচটা পুড়িয়ে এই মাহমুদা নানির নাকের সামনে ধরেন। ধরার পর মাহমুদা নানির কোনো ফিলিংসই নাই, এই নাকের সামনে ধরার পর হাঁচি আসবে বা অন্য ধরনের কোনো অনুভূতি হবে না, কিচ্ছু অনুভূতি নাই। তখন ওই জালু কবিরাজ সকলের উদ্দেশ্যে বলেন যে অবস্থা তো ভালো না, ওই ভয়ানক পিশাচটা এই ভদ্র মহিলার শরীরের ভেতরে থাকা জীবনী শক্তিটা একদম শেষ করে ফেলেছে, ওনার আর সময় বেশি নাই, উনি মারা যাবেন। এটা ওই জালু কবিরাজ বলে দেন। এবং সত্যি ওনার অসুস্থতা এত মারাত্মক পর্যায়ে পৌঁছায়, এই মাহমুদা নানি মারাই যান। খুব বেশি সময় উনি পাননি যে উনি আত্মীয় স্বজনদেরকে বলবেন যে উন্নত চিকিৎসার জন্য অন্য জায়গায় নিয়ে যেতে, এই সুযোগটাও ছিল না। আর তখন তো এই শরীয়তপুরের নড়িয়ায় যেই যোগাযোগ ব্যবস্থাটা ছিল ঢাকার সাথে, সেটা অতটা ভালো ছিল না। এখন এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু ওই যে জুম্মন খলিফা উনি কিন্তু দেখেছেন, বলতে সকালে যখন এসেছেন মাহমুদা নানি অসুস্থ এটা দেখার জন্য, উনি কিন্তু ওই জালু কবিরাজ কিভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করেছিলেন এটা ওই জুম্মন খলিফা দেখেছেন। আর মাহমুদা নানি মারা যান, উনি মারা গিয়েছিলেন দুপুর 12টা কি 1টার দিকে। এরপর পরিবারের শোকের ছায়া নেমে আসে, তার আত্মীয় স্বজনরা দূর দূরান্ত থেকে আসার চেষ্টা করতে থাকে। এরপরে কি হয়, ওনাকে গোসল দিয়ে কাফন পরিয়ে উঠোনে রাখা হয়েছিল। তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর ওখানে একটা হ্যাচাক বাতি জ্বালিয়ে রাখা হয়। ওই জায়গাটাতে 1-2 জন লোক ছিল, এবং ওইখানে এই যে জুম্মন খলিফা উনিও ছিলেন ওই লাশের কাছে। আর ঘরের মধ্যে বেশ কিছু মানুষ ভিতরে বসা। তো হঠাৎ করে কি হয়, এই জুম্মন খলিফা ভাই উনি দেখেন যে ওই আশেপাশে যে বড় বড় গাছ রয়েছে, এই গাছের থেকে উঁচু একটা অবয়ব গরিলার মতো লোমশ, চাঁদের আলো তো ছিল, আর হ্যাচাক বাতির আলো তো আমরা জানি, এখন তো হ্যাচাক বাতির ব্যবহার দেখা যায় না, চতুর্দিকে আলো ছড়িয়ে পড়ে হ্যাচাক বাতির, দিনের মতো আলোকিত হয়ে যায়। তো ওই আলো এবং চাঁদের আলো দুটোতেই দেখা যাচ্ছে ভয়ানক গরিলা আকৃতির একটা জিনিস, প্রায় 40-50 হাত লম্বা হবে, লোমশ শরীর, এইরকম একটা জিনিস ওই লাশের দিকে এগিয়ে আসছে।
তো উনি এই দৃশ্য দেখার পর প্রথমে তো চোখ কষলেছেন যে উনি যেটা দেখছেন ঠিক দেখছেন কিনা, দেখে যে না উনি ঠিকই দেখছেন। তখন আর একটা ব্যাপার ঘটে, ওই নড়িয়া বাজারে একজন চার দোকানদার ছিল এবং উনি ভাজা পোড়াও তৈরি করতেন, তার নাম হলো কালু মিজি। এই কালু মিজি উনি একটা কুকুর পালতেন। উনি যখন দিনের বেলা ওনার দোকানে যেতেন নড়িয়া বাজারে, তখন ওই কুকুরটার সাথে সাথে যেত, সারাদিন কুকুরটা থাকতো, আবার যখন সন্ধ্যার পরে দোকান বন্ধ করে বাড়ির দিকে আসতেন তখন ওই কুকুরটাও সাথে সাথে আসতো। ওই সময় এই কালু মিজি ওই পথ দিয়ে বাড়িতে ফিরছিলেন। ওনার কুকুরটা যখনই এই মাহমুদা নানির বাড়ির কাছে এসেছেন বা ওনার লাশ যেখানে ওইখানের কাছাকাছি এসেছেন, হঠাৎ করে কুকুরটা প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং চিৎকার করতে করতে ওই মাহমুদা নানির লাশের কাছে চলে আসে এবং লাশের কাছে এসে ওই অবয়বটার দিকে মুখ উঁচু করে চিৎকার করতে থাকে। এদিকে জুম্মন খলিফাও কিন্তু ওটা দেখছেন। এরপর এ ধরনের ব্যাপার তো যখন চলছে তখন ঘরের ভেতর থেকে লোকজন বেরিয়ে আসে, এদিকে জুম্মন খলিফাও চিৎকার চেঁচামেচি করতে থাকেন। কিন্তু এই যে কুকুর ডাকছে, তারপরে চারদিকে আলো আছে, জুম্মন খলিফা দেখেছেন, চিৎকার করছেন, এতেও কিন্তু ওই অবয়বটা ওইখান থেকে সরেনি, সে এগিয়ে আসছে। এগিয়ে আসতে আসতে একদম লাশের কাছে চলে আসে। তখন ঘরের ভেতর থেকে 10-15 জন মানুষ বেরিয়ে আসেন। ওই 10-15 জন মানুষ প্রত্যেকেই ওই অবয়বটা দেখেছিলেন। তারা দেখে মারাত্মক ভয় পান, আর তারা দেখার পর ওই অবয়বটা বাতাসে হঠাৎ করে যেন মিলিয়ে গেল। এই অবস্থা যখন হয় তখন সকলের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে, চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে কি শুরু হলো। তখন সোনার বাজার জামে মসজিদ, যেটা ওই যে সোনার বাজার খলিফাপাড়া, যেটা ওই সোনার বাজার জামে মসজিদের ইমাম সাহেব, তার নাম হচ্ছে কামাল হুজুর। এই কামাল হুজুর উনি আসেন, আসার পরে এই কথা শোনার পর বলে যে না, আর দেরি করা যাবে না, আত্মীয় স্বজন যারা দূরে আছে দূরেই থাক, দ্রুত এই লাশকে দাফন করে দিতে হবে। তখন তাড়াহুড়ো করে ওই লাশকে দাফন করে দেয়া হয়, জানাজা পড়িয়ে দাফন করে দেওয়া হয়েছে। মোটামুটি এইটুকু পর্যন্ত ঠিক ছিল, মনে হতে পারে ঘটনা এখানেই হয়তো বা শেষ, কিন্তু না, এরপরে আরো একটি ভয়ানক ব্যাপার অপেক্ষা করছে। সেটি হলো এই যে কামাল হুজুর, ওই যে উনি তো সোনার বাজার জামে মসজিদের মুয়াজ্জিন প্লাস ইমাম, এবং ওই মসজিদের পাশেই একটি কবরস্থানে কিন্তু এই মাহমুদা নানিকে কবর দেওয়া হয়েছিল। তো উনি তো এশার নামাজের পর খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েন, যেহেতু আবার ফজর আজান দিতে হবে। রাত 1টার দিকে ওনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। উনি মসজিদের পাশেই থাকতেন, তো ওয়াশরুমে যাওয়ার জন্য উনি বের হয়েছেন। বের হওয়ার পর দেখেন যে এই যে মাহমুদা নানির যে কবর, ওই কবরের ওই দিক থেকে কোন একটা আওয়াজ আসছে, খসখস খসখস আওয়াজ। তো উনি ওই দিকটাতে যাওয়ার পর দেখেন ভয়ানক একটা ব্যাপার, যে পিশাচের গল্প উনি শুনেছিলেন, মাহমুদা নানির লাশের কাছে চলে এসেছিল যে পিশাচটা সকলের মুখে উনি শুনেছেন, মনে হচ্ছে ওই রকম একটা ভয়ানক পিশাচ, অনেক উচ্চতার একটা পিশাচ, লোমশ শরীর, চাঁদের আলোতে বোঝা যাচ্ছে, ওই জিনিসটা মাহমুদা নানির কবর ঘুরছে। উনি এই দৃশ্য দেখে ভয়ে তো ওনার শরীর একদম পাথর হয়ে যায়। তারপরও উনি জোরে জোরে উচ্চ স্বরে দোয়া পড়ছেন, দোয়া পড়ে ওইখান থেকে ফু দিচ্ছেন ওইদিকে, কিন্তু না, কোনো কাজ হচ্ছে না, পিশাচ তার মতো করে কবর ঘুরেই যাচ্ছে। এরপর উনি কি করেন, দ্রুত ওযু করে মসজিদের ভিতরে দৌড় দিয়েছেন। মসজিদটা খুলেই মাইকে আজান দেন। তখন রাত বাজে 1টা। রাত 1টার সময় যখন মসজিদে আজান হয়েছে, আশেপাশের লোকজন চিন্তা করেছে ভয়ানক কোনো ব্যাপার ঘটেছে, হয় ডাকাত পড়েছে বা এটা সেটা বা কোনো একটা ভয়ানক ব্যাপার হয়েছে। তা না হলে হুজুর রাত 1টার সময় কেন আজান দিবেন, এরকম তো ভুল হওয়ার কথা না। যখনই আজানের শব্দ মানুষের কানে গিয়েছে তখন লোকজন সবাই পরিমরি করে ছুটে এসেছে, কি হলো, কোনো ভয়ানক ঘটনা ঘটলো কিনা, ইমাম সাহেবের কাছে তো শুনতে হবে। যখন ইমাম সাহেব আজান দিচ্ছেন, আজান শেষ হয় এর ভিতরে কিন্তু লোকজন চলে আসছে, বলছে যে কি ব্যাপার হুজুর, আমরা তো তড়িঘড়ি করে পরিমরি করে ছুটে আসলাম, ঘটনা কি, আপনি এই সময় আজান দিলেন কেন? তখন হুজুর সব ঘটনা বলেন যে এই আমি জিনিস দেখেছি, তাড়াতাড়ি ওখানে চলেন। ওখানে গিয়ে দেখে যে না, কিচ্ছু নাই, তবে কবরের 12 আনা খোঁড়া হয়ে গেছে, কিন্তু লাশটা বের করতে পারে নাই। ওই আজান হওয়ার পর ওই অবয়বটি ওখান থেকে পালিয়েছে।
এরপরে লাশটি আবার ওখান থেকে বের করে আবারও জানাজা পড়িয়ে সুন্দর করে আবার কবরস্থ করা হয়। এরপর আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এই ঘটনার সাক্ষী এখনো অনেক মানুষ আছেন বলে মিঠু মাঝি ভাই আমাদেরকে জানিয়েছেন। আর জুম্মন খলিফার ছবি এবং মিঠু মাঝি ভাইয়ের ছবি আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর জন্য আপলোড করব, আপনারা সেটা দেখতে পাবেন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ওই এলাকায় যারা আছেন, বিশেষ করে নড়িয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের যারা প্রবীণ ব্যক্তিরা আছেন, এখন যাদের বয়স ৩০-এর উপরে, তারা হয়তো বা এই বিষয়টার সাথে অতটা পরিচিত নাও থাকতে পারে। বিশেষ করে প্রবীণ ব্যক্তি যারা আছেন তারা এই ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন মিঠু মাঝি ভাই। চমৎকার একটি ঘটনা, অসংখ্য ধন্যবাদ মিঠু মাঝি ভাই এবং জুম্মন খলিফা ভাইকে এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যিকার অর্থে এইখানে যে ব্যাপারটি সেটি হলো, এই রাতের বেলা এই ধরনের খাবার নিয়ে আসা এবং এই ধরনের খাবারের দিকে যদি একবার নজর চলে যায় পিশাচদের, তখন এই ধরনের খাবার খাওয়া কিন্তু ঠিক না। এই ধরনের খাবার খেলে বড় ধরনের অসুখ করবে, কারণ ওদের বদ নজর লাগে। আর কেন এই পিশাচটি এই মাহমুদা নানির লাশের পিছু নিয়েছিল, এই বিষয়টি অজ্ঞাত থেকে যায়, বিষয়টা রহস্যাবৃতই থেকে যায়। এই বিষয়টা নিয়ে খুব বেশি আর জানাও যায় নাই। তো এটাই ছিল ঘটনা।